শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিন ভালো কাটুক সবার, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে চমৎকার একজন অতিথি আছে, তার কাছে যাওয়ার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু আজকে সকালবেলা একটা কথা মনে পড়ছিল। সেই যে 90-এর দশকে আমরা শুনতাম যে গীতিকার লেখে গান, সুরকার দেয় সুর, শিল্পীর কণ্ঠে সুর আর ছন্দে হয়ে ওঠে কত সুমধুর। ছায়াছন্দের একটা জিঙ্গেল। তুমি কত সুন্দর মনে রেখেছো। মানে যে জিনিসগুলো ভালো লাগে একটু মনে থেকেই যায়। আজকে যিনি অতিথি আছেন তার কথা যখন ভাবছিলাম তখন এই বিষয়টা বেশি মনে আসছিল। আমরা তাকে জানি এবং জানাই দর্শকদেরকে কে চলো আছেন। জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি গীতিকার গোলাম মোর্শেদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। আপনাদেরকে শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো, জি। যেমনটা বলছিলাম যে গীতিকার, যিনি গীত রচনা করেন বা সঙ্গীত লেখেন, চমৎকার সুন্দর একটি বিষয়। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে শিল্পীকে সবাই চেনে, যিনি গায় তাকে সবাই চেনে, বা মিউজিশিয়ানদেরকেও অনেক সময় চেনে। যিনি গান লিখছেন সেই জায়গা থেকে আসলে প্রসারটা বা প্রচারটা একটু কম। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? একটা সময় মনে হয় যখন আমি গান লেখা শুরু করি, তারপরে গীতিকারদের অবস্থা বা অবস্থান দেখে মনে হচ্ছে এতে মুড়ি বিক্রি করা ভালো। আচ্ছা আচ্ছা, তো এটা বোধহয় একটা বাস্তবতা, বাট এখন একটু বেটার হয়েছে। এখন অনেকেই যারা লিখে তাদের নাম উল্লেখ করেন, শিল্পীরা, এই অভ্যেসটা হয়েছে আর কি। বাট এগেইন কেউ কেউ তো পর্দার পেছনেই কাজ করবে, তাই না? কিন্তু গীতিকার তো পর্দার পেছনে কাজ করার মানুষ। তবে যেটা হচ্ছে যে আমি এভাবে তো বলতে পারি যে যদি গান একটা হয়, একটা বড় বাড়ি হয়, বাড়ির জমিনের মালিক কিন্তু গীতিকার। একদম। সেই জমির উপরেই কনস্ট্রাকশন হয়, তারপরে বিল্ডিংটা হয়, ইন্টেরিয়র ডিজাইন হয়, তারপরে মালিকানা চলে যায় শিল্পীর হাতে। এটাই ঠিক আছে। তো যে জমিনটার মালিকানা দিয়ে কাজটা শুরু হলো, তার কথা খেয়াল রাখলে ভালো হয় আর কি। পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন কি আমাদের পাশের দেশে, ওদের একটা রেগুলার প্র্যাকটিস, যেগুলো সবাই উল্লেখ করেন আর কি। আমাদেরও অবস্থা ভালো হচ্ছে। আমি এই প্রশ্নটা যখন আপনাকে করছিলাম তখন আমার মাথায় আসলে কাজই করছিল যে কে মনে রাখলো বা রাখলো না, এটা নিয়ে হয়তো বা আপনার কোনো তোয়াক্কাই নেই। আপনি আপনার নিজের ভালো লাগা থেকে লেখেন এবং নিজের ভালো লাগা থেকে গানগুলো আসলে রচনা করেন। আপনি খুব গঠনমূলক এবং সুন্দরভাবে বলেছেন, এমন গঠনমূলক কথাই আসলে আমরা শুনতে চাই। একজন ব্যক্তি মানুষকে আমরা জানতে চাই, আপনাকে জানতে চাই একদম শৈশব থেকে। কোথায় ছিল শৈশব? আমি গ্রিন রোড এরিয়া বুতেরগুলি একটা জায়গা আছে, বুতেরগুলি অনেকেই চিনতে পারে আর কি। তো সেখানে আমার নানার বাড়ি। তো আমি সেখানেই হয়েছি। তো গ্রিন রোডের ঠিক উল্টা পাশে তো ধানমন্ডি আর কি। হ্যাঁ, টোটাল এরিয়াতে হেঁটে এদিক সেদিক গেল 5-10 মিনিটের বেশি না আর কি। তো সেই যে আমি পৃথিবীতে আসছি অনেক অনেক আগে, বহু বছর আগে, আচ্ছা, বলতে গেলে আর্য আমলে, ঠিক আছে। তো তখন থেকে আমি এই গ্রিন রোড ধানমন্ডির মধ্যে আছি। এখন আমি থাকি ধানমন্ডিতে, গ্রিন রোডের পাশেই। আচ্ছা, এর বাইরে যাইনি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, আজকে দিন পর্যন্ত ওই এরিয়াতে আছে। কেমন দেখেছেন সেই সময় গ্রিন রোড, এই সময়? অনেক পার্থক্য তো নিশ্চয়ই আছে। সেই শৈশবটা নিয়ে একটু জানতে চাই। অনেক পার্থক্য, মানে ভূতের গলি যেটা খুবই ইম্পর্টেন্ট ইয়ে ছিল, যেটা কানেক্ট করতে হাতিরপুল বা ওদিকে আর কি। হ্যাঁ, তো হাতিরপুলও তখন ছিল, আমরা ছোট ছিলাম। তো তখন ওইটাই ব্যস্ত এরিয়া ছিল আর কি। তার একটু উল্টো দিকে এগুলো যেটা হচ্ছে ধানমন্ডির, তেমন বাড়ি গাড়ি ছিল অনেকটা, বলতে পারেন যে মাঠ, তারপরে কিছু ফসলি জমি, এটাও ছিল। আচ্ছা, বাড়িও ছিল। তো গ্রিন রোডে তখন বেশি ইয়ে ছিল আর কি, জনবহুল এরিয়া ছিল। তো সেখানে হওয়ার পরে মনে আছে যে ছোটবেলা যেটা হয়, আমার যেখানে হয়েছে নানার বাড়ি। হ্যাঁ, তো সেখানে নানার স্মৃতি, নানি স্মৃতি আছে আর কি। তো ওনার হাত ধরে, উনি খুবই আদর করতে পারেন, একটু মেজাজি লোক ছিল, ভয় পেতাম। আমি জানি না যে তো কতখানি মেজাজি লোক ছিল, ভয় পেতাম ওনাকে। তো রাশভারী মানুষ ছিল, মানুষ ছিল। তো ওনার হাত ধরে ধরে স্কুলে যেতাম, এটা মনে হচ্ছে। সব স্মৃতি তো মাথায় নেই।
হাত ধরে স্কুল যেতাম, তখন তো গাড়ি ঘোড়া খুব একটা ছিল না, রিক্সা টিক্সা ছিল, গাড়িও ছিল। সে বলে বোধহয় আমার যেখানে থাকতাম সেখানেও একটা ছোটখাটো গাড়ি ছিল বোধহয়, অস্টিন। আচ্ছা তো মাঝে মাঝে গাড়িতে যেতাম, মাঝে মাঝে রিক্সায় যেতাম। আচ্ছা তো হাত ধরে যেতাম এবং হাত ধরে রাস্তা বের হতাম, এটা মনে আছে। আচ্ছা। এই মানে স্যার নানার কথা বলছিলেন যে নানার সাথে হাত ধরে যেতেন এবং নানাকে একটু ভয়ও পেতেন, ভালোবাসতেন তো হ্যাঁ, অবশ্যই। নানির কথা যদি একটু শুনি। নানি হচ্ছে মানে কি বলবো, বড় বড় ধরনের মা আর কি, সবকিছু মেনে নিবে। মায়েরও মা যেহেতু। হ্যাঁ, মায়ের, হ্যাঁ। তো উনি ছিল ভেরি কেয়ারিং, খুবই ইয়ে করতো আর কি সবকিছুতে। উনি হলো শেষ আশ্রয়স্থল। জি। তো কেউ ধমকালে বা বাবা মা শাসন করলে নানির কাছে চলে যেতাম, আচ্ছা এরকম আর কি। একইভাবে আমার দাদা দাদিও ওনারা থাকতেন ইয়েতে। আমার বাবার একটা ইয়ে ছিল মালিবাগ, মৌচাক মালিবাগ। তো আমি খুব সৌভাগ্য নয় বলবো, মানে এখনকার জেনারেশন বা পাই কিনা জানি, আমি দাদা দাদি নানা নানির আদর পেয়েছি বা ওনাদেরকে পেয়েছি আর কি। এবং সেটা অনেক দামি স্মৃতি, নিশ্চয়ই সবার জন্যই দামি স্মৃতি। নিশ্চয়ই সবার জন্য এটি ভীষণ রকম দামি স্মৃতি এবং একই সঙ্গে সৌভাগ্যের। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে স্যার একটু পরিবারটা নিয়েই জানি, যেহেতু দাদা দাদি নানা নানি নিয়ে জানছিলাম, বাবা মা একই সঙ্গে ভাই বোন। 6 ভাই বোন, আমি সবচেয়ে বড়, জি। তারপরে আমার বোন, তারপরে বাকি 4 জন আর কি। আচ্ছা। এই জি। বাবা কি করতেন স্যার? আমার বাবা ইয়েতে ছিলেন, এই যে পিআইডিসি বলে, যেটা বিজিএমসি, জুট মিলস কর্পোরেশনে ফিনান্স ডিপার্টমেন্টে ছিলেন। আচ্ছা আর একই সাথে আমার বাবা চাচাদের বিজনেস ছিল আর কি, তো সেটাতে সে অর্থে উনি বিজনেসম্যানও ছিল। আচ্ছা। এই মানে এক কথায় আমরা বলতে পারছি যে ব্যবসায়ী পরিবার। হ্যাঁ, কি বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা মিশ্রণ। আমার ছোট চাচা ছিলেন আবার কলেজের শিক্ষক, প্রফেসর, আচ্ছা। সব মিলে মিশিয়ে। এই যে বাবা ব্যবসা করছেন, চাচারা শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, নানা ধরনের প্রফেশনে আছেন, সেই জায়গা থেকে আসলে ছোটবেলায় আপনার মধ্যে শিল্পের যে বীজ সেটা বপন হলো কিভাবে? পুঙ্খানুপুঙ্খ তো বলা যাবে না। যতটুকু মনে আমার আছে। যে ছোট চাচা ছিলেন, আমি সেই আমলেই উনি ব্যাঞ্জো বাজাতেন, গিটার বাজাতেন, অনেক আগের কথা। আচ্ছা তো ওনার কাছে গানের আগ্রহটা জন্মেছে আর কি। উনি নাচতেন খুব ভালো, সে আমলে টুইস্ট একটা ছিল, তো সেটা শিখেছি। আচ্ছা আর আমার বাবা খুব পড়ালেখা করতেন, কবিতা আবৃত্তি করতে পছন্দ করতেন। আমার মনে হয় যে আমাকে বুকে নিয়ে তো ওই কবিতা আবৃত্তি করতাম, আমি শুনতাম। পসিবলি সেগুলি মাথায় তো ছিল, সেগুলো মাথায় একটা প্রভাব ফেলেছে। এই হয়তো সবার বাবা মাই সেরকম, যাই না, আমি আমারটা বললাম আর কি। জি। জি, স্যার। স্যার একটু জানতে চাই, এই যে স্কুলে যাতায়াত যেটি বলছিলেন, যে দাদা দাদি নানা নানির ছায় আসলে একরকম বড় হওয়া বাবা মার পাশাপাশি, জি জি। আর কি কি করা হতো পরিবারের থেকে সাপোর্ট নিয়ে বা নিজের উৎসাহে পড়াশোনার পাশাপাশি? মানে ছোটবেলার কথা ছোটবেলার কথাই ছোটবেলায় যদি ছিলাম বলি। আমি খুবই মানে কিভাবে বলবো, ভালো, এরকম ভালো ছেলে আর কি, সবাই বলতো। তো বাবা মার সাথে থাকা বা ফ্যামিলির সাথে থাকা আর পড়ালেখা করা, এই মানে এইভাবেই বোধহয় আমার পরিচয়টা বেড়ে উঠেছে আর কি ছোটবেলা থেকে। ছাত্র হিসেবেও ভালো ছিলাম, আচ্ছা তো সেটা জানতো আর কি সবাই, সবাই বলতো ওই ভালো ছেলে, ভালো ছেলে। আচ্ছা। স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, এরকম আর জি। কি। তো পড়ালেখা করতে ভালো লাগতো। আচ্ছা আর তো আর বাবা মা খেলাধুলা আমাদের, করতেন না স্যার? হ্যাঁ খেলাধুলা করতাম। মানে যখন বড় হয়েছি, ধরেন কিভাবে বলবো, 7, 8, 9, 10, তখন দুটোই খেলতাম, ক্রিকেট ফুটবল। আমি যেহেতু যেটা বললাম যে ভালো ছাত্র ছিলাম, লেখাপড়ায় ফাঁকি দিইনি কখনো, তো সেই জন্য লেখাপড়ায় মার খেয়ে, কিন্তু বাবার হাতে মার খেয়েছি খুব। ক্রিকেট খেলতে গেছি 5টায় ফেরার কথা, হয়তো 6টায় ফিরেছে, সেই জন্য আচ্ছা। আচ্ছা। ইত্যাদি। মানে সেই স্মৃতিগুলো এখন যখন মনে পড়ে, এখন এই যে আমরা যেমন হেসে উঠছিলাম যে স্যার এত বড় একজন মানুষ, তারপরেও তার শৈশবে সেও মার খেয়েছে, আপনার কেমন লাগে? আমার এখন এই ওইগুলি মনে করলে তো মনে হয় যে ওইগুলি আমাদের মানে স্মৃতির সম্পদ আর কি। হ্যাঁ, জি স্যার। যে ধরেন একেবারে ভেতরের কথা বলি, আবার খুব মেজাজি লোক ছিল, আচ্ছা বাট ভেতরে তো ভালোবাসা ছিল আর কি, বিনা কারণে। মানে আমার এখন মনে হয় বিনা কারণে মারতো বোধ হয় পিতৃত্ব জাহির করার জন্য আর কি, এরকম এটা ছিল আগে আর কি। হ্যাঁ, আজকাল তো কেউ বাবা মারা মারেন না, আমাদেরকে মারতেন, এবং এটা বোধহয় ভালোবাসার একটা প্রকাশ হলো। অবশ্যই অবশ্যই। আমার মনে হচ্ছে যে একটা জিনিস বলতে পারি যে
যে কোনো কারণে ওই যে বলার খেলতে যে ফিরতে দেরি হওয়ার কারণে বোধহয় সে সময় মারলো, খুব ধমক টমক দিল। রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখি আমার বাবা টাওয়াল দিয়ে, ভেজা টাওয়াল দিয়ে পা পরিষ্কার করে দিচ্ছে। তো দুটোই সত্যি আর কি, দুটোই ভাবলে অদ্ভুত লাগে এখন। আদর এবং শাসন পাশাপাশি। এই মার কথা ভালোবাসার যদি চেহারা দুরকম আর কি। হ্যাঁ, জি জি, মার কথা যদি একটু জানতে চাই, তার আদরগুলো কেমন ছিল? মা তো মাই, হ্যাঁ, তো মা তবে শাসন করতো, এটা ঠিক, ভীষণ ইয়ে করতো, বা অবশ্যই ভালো তো বাসতোই। মাই তো বলতে গেলে সে অর্থে সব, একদম মানে আদর ভালোবাসার কারখানা আর কি, ওখান থেকে সব তৈরি হওয়া এবং সেগুলো থেকে পাওয়া। শৈশবে সবটাই মনে হয় যে বাবারটা শাসন, মায়েরটা আদর, হ্যাঁ, মানে যেটা হয় হ্যাঁ, আর কি। সেটাই। পরিণত বয়সে এসে বোঝা যায় যে আসলে আমরা আদর শাসনই বড় হয়েছি, মার জি, কাছ জি। থেকে, বাবার কাছ থেকে। আমি আমার কথা বলবো আর কি। জি স্যার। জি। স্যার, আমরা একটু ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর আবার ফিরি আপনার কাছে। জি জি, অবশ্যই। দর্শক, গোলাম মোর্শেদ দেশের অন্যতম একজন গীতিকার। 90-এর দশকে তার লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন দেশের প্রথম সারির শিল্পীরা। লাকি আকেন্দের উৎসাহে লিখেন প্রথম গান ভালোবেসে ভুল ছিল যত, তোমাকে ততখানি ভুলে যাওয়া হলো না আমার। এই গানে সুর করেন লাকি আকেন্দ, কণ্ঠ দিয়েছিলেন সামিনা চৌধুরী। এভাবেই শুরু হয় ব্যবসায়ী গোলাম মোর্শেদের গীতি কবি হওয়ার যাত্রা। প্রথম অ্যালবাম বিতৃষ্ণা জীবন আমার, অ্যালবামটি ছিল ব্যান্ড ও আধুনিক গানের মিশ্র অ্যালবাম। প্রথম অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় গায়ক জেমস, আয়ুব বাচ্চু, হাসান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী ও সামিনা চৌধুরী। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, কলকাতার নচিকেতা, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়ের মতো দেশ এবং দেশের বাইরের জনপ্রিয় শিল্পীরা। আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। স্যার, আমরা শৈশবের গল্পে ছিলাম, একটু জেনেই ফেলি কোন স্কুলে পড়া হয়েছিল। আমি শুরু করি ইয়েতে। আমি তখন কিছু দিনের জন্য, কয়েক বছরের জন্য, ওই যে আমি বলছিলাম যে আমার বাবা চাচাদের বাসা ছিল ইয়েতে, মৌচাক। হ্যাঁ, তো সেখান থেকে আমরা যেতাম উইলস লিটল ফ্লাওয়ার, যেটা লিটল ফ্লাওয়ার বলে আর আচ্ছা, কি। আচ্ছা। প্রথমে সেখানে ভর্তি হয়েছিলাম। জি জি। ওখানে বোধহয় বছর খানিক, বছর দুই, পুরো মনে নেই, বছর দুয়েক হয়তো ছিলাম। তারপরে ওখান থেকে আবার যেহেতু দূরত্ব হয়, আমি আমার নানার বাড়িতে চলে আসি। তো তখন আবার ওটার কাছাকাছি হাতিরপুলে ছিল ইয়ে কি জানো, ধানমন্ডি প্রাইমারি স্কুল। ওখানে মাস ছয়েক থেকে তারপরে যে স্কুলে যাই, সেটাই মূলত আমার স্কুল, ইউনিভার্সিটি লেভেল স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। ওখান থেকে আমি ক্লাস 4 থেকে শেষ করেছি আর কি, ম্যাট্রিক। আচ্ছা স্যার, আমরা যেহেতু আপনার শৈশবে আছি, আপনার শৈশবে আরো কিছুক্ষণ থাকবো। আচ্ছা, শৈশবে এমন কোন শিক্ষক আছে বা এমন কোন বন্ধু আছে যার কথা এখনো এসে একটু একটু করে মনে পড়ে? আচ্ছা, তো বটেই। হ্যাঁ, শিক্ষকদের কথা বললে আমাদের, আমি দুজনের কথা বলবো। একজন ছিল আজহারউদ্দিন, আমাদের ক্লাস টিচার ছিলেন উনি। জি। পরে প্রধান শিক্ষক হয়েছেন। তো আমাকে খুব পছন্দ করতেন এবং খুবই পছন্দ করতেন। বা এমনও আছে যে আমার হাতের লেখা হয়তো ভালো ছিল আর কি, তো দেখে বলে, দেখো ওনার হাতের লেখা তোমরা দেখো, এরকম। তো উনি পরে আবার ইয়েতে, ওই বুদ্ধিজীবী ইয়েতে মারা যান আর কি, আচ্ছা বাংলাদেশের স্বাধীনতার সময়। সেটা খুব মনে পড়ে আর কি। আচ্ছা। না, সরি, সাদেক সাহেব, সরি, সাদেক স্যার। তো উনি একজন ছিলেন, আর আজহারউদ্দিন স্যার ছিলেন, আর আমাদের আর্টসের ক্লাসটি ছিল রৌফ স্যার। হ্যাঁ, আমাদের রৌফ। ওনাদের কথা মনে পড়ে আর কি, ওনাদের আদব শাসন, বা একটা ভালো রেজাল্ট আসলে, আমি জানি না এখন কেমন হয়, কোলে নিয়ে ফেলতো আর কি। তুমি আসো মুর্শিদ, এই তোমার এই রেজাল্ট। শিক্ষকদের অবস্থানটা তো আসলে সবসময় তাই, মানে একটা সময় বাবা মার পরে তো আসলে বাবা মার পরে আমরা বলতাম যে শিক্ষকরাই হচ্ছে পরের অবস্থান, সেকেন্ড গার্ডিয়ান অবশ্যই। জি, মেন্টর হিসেবেও কাজ করতেন অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই। স্যার, একটু জানি যে বাবা যেহেতু ব্যবসায়ী ছিলেন, চাচারাও গান করতেন, ব্যবসা ফ্যামিলিতে ছিল, এবং সংস্কৃতির ছোট ছোট চর্চাগুলো আসলে পরিবারে ছিল। কবিতা পড়া, আপনি বলছিলেন চাচা, সেই বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে একটা সম্পৃক্ততা, এগুলো নিশ্চয়ই আপনাকে ছোট ছোট করে প্রভাবিত করতো, হয়তো মনের অজান্তে, এখন মনে হয়। জি, কিন্তু আপনি তো শুরু করলেন ব্যবসায়ী জীবন দিয়েই, মানে কর্মজীবন যদি বলি। হ্যাঁ, আমি কখনো চাকরিতে অ্যাপ্লাই করিনি। আচ্ছা,
এটার কারণ কি ছিল? হ্যাঁ, এটার কারণ আচ্ছা, কি এটার ছিল? কারণ, হ্যাঁ, এটা কারণ, স্পষ্ট কারণ ছিল। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার বাবা মা, আমার যারা মুরব্বীরা, শুভাকাঙ্ক্ষী মুরব্বীরা ছিল, ওনারা ভাবতো যে আমি ভালো চাকরি করি আর কারণ আমি খুব পছন্দ করতাম যে শিক্ষকতা করব। আচ্ছা, এটা আমার খুব ইয়ে ছিল যে ইউনিভার্সিটিতে পড়াবো ইত্যাদি, অথবা অন্য যে কোনো লেভেলে আচ্ছা। পড়াবো। সামহাও ইন্টারমিডিয়েট পাস যখন করি, বা সে সময়টা আমার মনে হয়েছে যে আমি যেহেতু ঘরের বড় ছেলে, আমার সংসার চালাতে হলে তো অনেকগুলি টাকা দরকার। আমি যদি এইসব প্রফেশন দেখে আমি মনে হয় আর কি, আমি সবসময় ভাবতাম আমি সৎ থাকবো। তো সেটাকে যদি ঠিক রাখতে চাই, বেতন দিয়ে আমার হবে না আর কি। আমি জানি, হয়তো এটা ভুল ধারণা ছিল, সে সময় এই ধারণাটা আমার কাজ করতে, যে আমি যদি চাকরি করি তো এই সংসার তো আমি চালাতে পারবো না। আমাদের সংসার বড় ছিল, সব মিলিয়ে আর কি। জি, 6 ভাই বোন। তো তখন মনে হচ্ছে যে না, আমি ব্যবসা করবো। আচ্ছা, ব্যবসা বউ বুঝি না, কিছুই না, বাট সেই বয়সের একটা ধারণা যে না, চাকরি করা ঠিক হবে না, আমি বিজনেস করবো। জি, এবং তাই করলাম। সেটা করার কারণে যখন আমি স্টেপ নিলাম যে ব্যবসা করব, তখন কিন্তু আমার বাবা মা বোধহয় লিটারি কেন্দ্রে ছিল আর কি, যে ছেলে উচ্ছন্নে গেল আর কি, আচ্ছা, যে এ কি, মানে এই ছেলে ব্যবসা করবে। এখন তো ব্যবসায়ী মানে একটা ওজন আছে যে ব্যবসা করবে, তখন মনে হতো ব্যবসা করে বোধহয় লুঙ্গি পড়া, লেখাপড়া জানে না। হ্যাঁ, সেই সময় এটা সেরকম একটা ধ্যান সেই সময় ধারণা আসলে ছিল। গভর্নমেন্ট সার্ভিসটাকেই বেশি প্রাধান্য দেয়া হতো, হ্যাঁ, সরকারি হ্যাঁ, চাকরিটাকে। সরকারি চাকরি, জি, হ্যাঁ। জি। তো ব্যবসা শুরু হলো বাবা মার ইচ্ছের বিরুদ্ধেই। হ্যাঁ, অবশ্যই ইচ্ছার বিরুদ্ধে বলবো। আচ্ছা, জি, পরে তো ন্যাচুরালি পরবর্তী পর্যায়ে তো সহযোগিতা পেয়েছি, জি, জি, কিন্তু ওই ধাক্কাটা তাদের সামলাতে পারেনি আর কি। যে আচ্ছা। এই যে গীতিকার হিসেবে নিজের একটা প্রকাশ বা কবিতা লেখা, কবিতা পড়া, এই জিনিসগুলো কিভাবে সূত্রপাত হলো, বা প্রথম কাজটা কখন শুরু করলেন? আচ্ছা, প্রথম গান লেখা শুরু হয় 97 সালে, 1997 সালের কোনো এক সময় আর কি। আচ্ছা, এই, মানে এর পেছনের গল্পটা বলবো। জি, জি, একদম। আমরা এটা আমি পুরো গল্প আসলে শুনতে চাই। বহুবার বলা হয়েছে তো। অ্যাকচুয়ালি লাকি আকান্ত, আমাদের যে খ্যাতিমান কিংবদন্তি তুল্য গানের মানুষ, জি, আমাদের বাংলা আধুনিক গানের নীলমণিহার যাকে আমরা বলি, লাকি আকান্ত, তো ওনার সাথে যেহেতু গান, কবিতা মূলত, তারপরে গান খুব ভালোবাসতাম। আচ্ছা, অনেকেই ভালোবাসে, যাই হোক আমিও ভালোবাসতাম। তো ওনাকে একসময় আমি খুঁজে বের করি, অনেক আগে, 76, আচ্ছা। আরো অনেক অনেক আগে খুঁজে বের করি, এবং যে এই কে সেই মানুষটা এত সুন্দর গায়ে, এরকম গলা, এরকম সুর করে। যাই হোক, ওনাকে খুঁজে বের করি এবং ওনার সাথে পরিচিত খুঁজে বের হই। করার গল্পটা যদি একটু শুনি, কিভাবে খুঁজে বের করলেন? আচ্ছা, না, আমি বহুবার বলেছি তো এটা, জি, আমাদের জন্য বলতে- আসলে এই বিষয়টা আচ্ছা, জানাটা আচ্ছা। খুবই আমি আগ্রহের। ওনার একটা গান শুনি, হ্যাঁ, ঠিক আছে। তো গান শুনে বোধহয় ভেতরে তো সুর গান ছিল আর কি, আমি দাঁড়িয়ে যাই। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, 76 এর কথা বলছি। আচ্ছা, এইটা কার গাওয়া, কে গেছে, এটা কার লেখা? তো বলি, যিনি লিখেছেন ওনার নাম কাউসার আহমেদ চৌধুরী, আপনারা সবাই চিনেন তাকে, জি, জি, হ্যাঁ। জি, আমি মনে নেই কাকে জিজ্ঞেস করে, আমি খুঁজে বের করেছি ইনি কে এবং কার লেখা। আচ্ছা, তো শুনলাম কাউসার আহমেদ চৌধুরী, আর ওনার নাম যে গানটা করেছে সে তো লাকি আহমেদ। আচ্ছা, কেন মনে হচ্ছে সেটা কিন্তু এখনো উত্তম নয়, আমার মতো আমি ওনার সাথে দেখা করবো, ঠিক আছে। তো ওনার খোঁজ করে বের করে নিলাম, উনি আজিমপুরে থাকে, আজিমপুর কলোনিতে থাকে। আচ্ছা, খুঁজে বের করলাম, কিভাবে করলাম যে না, বাসার নাম্বারটা বের করে নক করলাম, একটা মেয়ে বের হয়ে আসলো, পরে বুঝলাম যে ওইখানে কাজকর্ম করে আর কি, হ্যাঁ। তাই বললাম যে লাকি এখন আছেন এখানে? বলে হ্যাঁ আছে। আচ্ছা, তো উনি আসলো, তাহলে আমি আপনার কাছে আসছি। কোনো চিনে না তো আমাকে। আমি স্মার্ট ছিল স্যার, না? আসুন আসুন আসুন, ঢুকেই দেখি গান চলছে, একটা ছোট্ট খাটের মতো, আগে তো আমরা খাট ইউজ করতাম, খাটে বসে লাকি ভাই কাজ করছে, হারমোনিয়াম, হ্যাঁ হারমোনিয়াম ছিল, আর ইয়েতে ফ্লোরে বসে একজন একটু চুল বড় গিটার বাজছে, ওনার নাম হচ্ছে হ্যাপি আকান্ত, লাকি ভাই ছোট ভাই আর কি। তো কেন আসছেন, কি কেন, ব্যাপারটা কি, আপনি কি কোনো কিছু জিজ্ঞেস করে নাই আর কি। আচ্ছা, আসলে বসেন, তো বসলাম, আমি আর কোনো কথা বলিনি, আমি বসে আছি।
তারপরে যেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে মনে হয় সেটা হচ্ছে 3টা বেজে গেছে। তো সবারই নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, আমারও লেগেছিল। তো খাওয়া আসলো দুপুরে। আচ্ছা দুপুরে খাওয়া আসলো, তো আমরা সম্ভবত সে ভুল লাগলো সম্পারে যাও ছিল সেখানে বসে আর কি। তো আসলো খাওয়া, তো যে ওই মেয়েটাই নিয়ে আসলো খাওয়া, এই সাইজের একটা প্লেটে কতগুলি মুড়ি। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ হিসাবে সবার জন্য এক প্লেটে মুড়ি আসলো আর কি। জি। তো আমি তো দেখলাম, দেখে তো আমি একটু নিলাম আর সবাই নিল এবং খুবই সবাই আনন্দের সাথে খেলো এবং খেয়ে তারপরে গানে চলে গেল। মানে দুপুরে যে একটা খাওয়ার বিষয় আছে আমি আবিষ্কার করলাম ওইখানে ছিল না আর কি। গানে যখন আছে তখন খাওয়া কোনো ব্যাপার না আর কি। একদম ওই মেয়েটা দয়া করে হয়তো কিছু মুড়ি দিয়েছে আর কি। এটা হলো ওনার সাথে আমার প্রথম পরিচয়। তো আমি চলে গেলাম, তখন কথা বলি নাই বোধ হয়, বাট সামহাও কোনো কথা বলিনি, কিছু না কথা বিনিময় ছাড়াই যে শুরুটা হলো সেখানে সামহাও আমার মনে হয় যে লাকি এখন আমাকে পছন্দ করেছে। আচ্ছা কারণ এরপর থেকে সামহাও আমি তো কোনো কাজে যাইনি, দেখতে গেছি ওনাকে, সেই সূত্র ধরেই সামহাও সম্পর্কটা এগিয়েছে আর কি। আচ্ছা এরপরে রেগুলার দেখা হতো। আর আমি যেহেতু গান কবিতা ভালোবাসতাম, উনি এবং হ্যাপি দুজনকে নিয়ে আমি ইউনিভার্সিটিতে কিছুটা কালচারালি জড়িত হয়ে গেছিলাম, সাংগঠনিক এরিয়াতে। আচ্ছা সৃজন নামে আমাদের একটা ইয়ে ছিল, ইউনিভার্সিটির সংগঠন ছিল। তো ওইটার মধ্যে কবি মোহরান রাহান ছিল সাধারণ সম্পাদক, আমরা বন্ধু মানুষ সবাই। আচ্ছা আমি ছিলাম সহসভাপতি, কবি আসাদ চৌধুরী ছিলেন, উনিও সহসভাপতি ছিলেন। আর যিনি সভাপতি ছিলেন আমি ওনার নামটা মনে করতে পারছি না, পরবর্তী উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। আচ্ছা আচ্ছা তো ওইখানে আমরা ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রাম করতাম। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন স্যার? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্কুলটা তো পাশেই আমাদের বিশ্ববিদ্যালয়, তো আমি ওই পরিবেশের সাথে খুবই পরিচিত। তো প্রায় গান কবিতার অনুষ্ঠান হতো টিএসসিতে, এবার এই প্রোগ্রাম এই ডিপার্টমেন্টে। তো সেখানে লাকি এখন হ্যাপি এখন থাকা মানে তো একটা হুলস্থুল ব্যাপার আর কি। ওইগুলি আমি অর্গানাইজ করতাম। আচ্ছা আচ্ছা কিন্তু গান লিখবো সাথে এটার কোনো সম্পর্কই নেই। ওনাকে ভালো লাগতো, ওনার গান জানতাম, তো আমিও সরাসরি ওনার সাথে জড়িত করছি। উনি গান করছে, হ্যাপি গিটার বাজাচ্ছে, গান করছে। এই যে 76 সাল আপনি চিন্তা করেন, 76 সালে রেগুলার দেখা হতো। তারপরে আমি যখন বিজনেসে ঢুকলাম, আরো সময় গেল, রেগুলার দেখা হচ্ছে কিন্তু ওনার সাথে। আমি কিছু কিছু ফরাসি ভাষা শিখেছি। আচ্ছা আলিয়াস প্রসেস ঢাকা, এটা হচ্ছে ইয়েতে ধানমন্ডিতে। তো ওইখানে আমি তখন সে সময় ভর্তি হই এবং করি। একটা সময় আমাকে ওইখানে বানানো হলো কালচারাল সেক্রেটারি ফরাসি শিক্ষা কেন্দ্রে আর কি। তো আমি তখন ভালোভাবে আমি ছাত্র হিসেবে, স্টুডেন্ট হিসেবে সিরিয়াস, সব ব্যাপারে সিরিয়াস ছিলাম। তো এখানেও আমি ভালোই করেছিলাম। আর আমাকে ওই যেমন কালচারাল সেক্রেটারি হইতো, ফরাসিরা তো জানেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা তাদের ভীষণ ইনভলভমেন্ট। তো সেখানে প্রায় হতো, কালচারাল শো অনুষ্ঠান হতো আর কি। তো এগুলো আমি অর্গানাইজ করতাম এবং যে কোনো দিনই যে কোনো অনুষ্ঠানেই লাকি ভাই হ্যাপি থাকতো আর কি। আচ্ছা এভাবেই সম্পর্ক এগোচ্ছে। ফরাসি ভাষাটা কেন শিখলেন স্যার? মানে এমনি একেবারে ব্যক্তিগত একটা পছন্দ? গেলাম মনে এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখি। তারপরে শিখতে যেটা হলো এত অদ্ভুত পরিবেশ ওখানে, পরিবেশটা খুব ভালো লেগেছে। স্টুডেন্টসরা কেন বলে ভিন্ন রুচিশীল, টিচাররা ভালো, সবকিছু ইনভলভ। আমি ওখানে যেহেতু কালচারাল সেক্রেটারি ছিলাম, রিহার্সেল এগুলো রাতও কাটিয়েছি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতগুলো সম্পর্কের কথা, কিন্তু কোনোদিন লাকি আকান্তের সাথে হয় না যে একটা বড় মানুষ, আচ্ছা কখনো যে আমি একটা গান লিখে বা কিছু লিখে দিই বলি, এগুলো মাথায় আসেনি কখনোই। উনি বলেন, আমি বলিনি, বাট একসাথে আড্ডা মারতেই পছন্দ করতাম। মানে ওনার উপস্থিতি আপনি ভীষণ এনজয় হ্যাঁ করতেন? হ্যাঁ, গান যেহেতু পছন্দ করতাম, পরে মনে হচ্ছে তো এরকম একটা মানুষের সাথে থাকি, আমার সাথেও থাকতো, এই ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এত বছর পার হওয়ার মাঝখানে ওনার ছোট ভাই হ্যাপি আকান্ত মারা গেল। আমি তখন ব্যবসায়ী আর কি, আমি গার্মেন্টস এর সাথে, পোশাক শিল্পের সাথে জড়িত ছিলাম। আচ্ছা আচ্ছা। একদিন থেকে আসছি, ওল্ড টাউন থেকে, একটা ব্যাংক থেকে আসছি, তো রিক্সা করে আসছি, ওদিকে তো অনেক ভিড়। আমি এদিক থেকে আসছি, লাকি ভাই ওদিক থেকে যাচ্ছি, মাঝখানে অনেকদিন দেখা নেই, অনেকদিন, আচ্ছা, 1 বছর দেখা নেই, এমনও হয়েছে।
হাত দিয়ে বলছে, এই শুনো, আমার ডাক না মাসু আর কি, তুমি আমার মাসু ডাকতো। আচ্ছা আচ্ছা। শুনো, তো আমি কি ব্যাপার, আপনার দেখা টাকা নেই? বলে, হ্যাঁ অনেকদিন দেখা মানে, তো খুব ইয়ে হয় নাই, আমি তোমার এখানে আসবো, তো আমি তোমার ঠিকানা জানি, তুমি কি জানো যে হ্যাপি মারা গেছে? তা আমি বললাম, হ্যাঁ মারা গেছে। আচ্ছা, এরকমই সম্পর্ক আর কি। তো এর মধ্যে আসবো বলে আসে নাই, যেটা হয়েছে, খেয়ালি মানুষ, হ্যাঁ, আবার এসছেও পরে। জি 97-এ উনি কেন বলা আসলো, এসে বলে যে তোমার, আমার ধানমন্ডিতে অফিস ছিল 11 এতে, আচ্ছা গার্মেন্টস এর অফিস আর কি। তো ওইখানে তো আমাদের পোশাক শিল্পের যেটা ছিল যে বেশ সময় দিতে হতো আর কি গার্মেন্টসে, তো ওইটার সাথে পুরোপুরি ইনভলভ। তুমি আসছে, এসে বলে যে আমি এখন রেগুলার তোমার এখানে আসবো। আচ্ছা, লাকি কিন্তু আমার বন্ধু মানুষ, যদি আমার থেকে কিছুটা সিনিয়র হবেন, আমার বন্ধুরা ওনাকে তুমি করে বলে, তুই করে বলে, কিন্তু আমি কখনো আপনি থেকে তুমিতে নামিনি ওনার সাথে, আমি বরাবরই আপনি বলতাম। আর এটা কি সমীহ থেকেই আসতো? মনে হয় তাই তো আচ্ছা। হবে আর কি, হ্যাঁ সেটাই কারণ। তো আমি তুমিতে নামিনি, তো আমি বললাম যে রাকিব ভাই আসছেন, বসেন। বলেন আমি রেগুলার তোমার এখানে এখন আসবো। আমি বললাম, প্লিজ আসেন। তো ওনাকে বসলাম, তো আমার কেন জানি মনে হলো ওনার প্রতি তো একটা সবসময় ভালোবাসা ছিল। আমি রাকিব ভাই, আমি আপনার জন্য সব করবো, কিন্তু আপনি আমার জন্য একটা কাজ করবেন। তো কি বলো? উনি খুব সুন্দর করে কথা বলতেন। আচ্ছা কি বলো? তো বললো, তো আমি বললাম যে আপনি এই যেমন যা গান শুরু করছেন এবং আপনি যেখানে যেখানে করেছেন, যেগুলি বাজারে এসছে, যেগুলি আসে নাই, আমি একটা আপনাকে খাতা কলম দিব, আপনি এগুলি লিখেন, লিস্ট করেন, তাহলে আমি আপনাকে আমার অফিসে একটা রুম দিব। আচ্ছা ঠিক আছে। তো পরে মনে হচ্ছে তো করবি কিনা, কারণ খেয়ালি মানুষ, একটা শিল্পী মানুষ, পুরো দস্তুর একজন ইয়ে স্বপ্ন দেখা শিল্পী। পরের দিন আসছে, তারপরে আমি দিলাম, কিছুক্ষণ পরে কাজ শেষে ঘুরে এসে ওনার রুমে যেখানে উনি বসছেন আর কি আমার অফিসে, দেখুন উনি লিখছে। তো আমার তখন কিন্তু খারাপ লাগলো, আচ্ছা আমি কাকে দিয়ে কি করাচ্ছি, এবার একজন শিল্পী মানুষ তাকে দিয়ে লিখতে খুব ভালো লেগেছে আর কি। তো উনি তখন, আবার বলি এই গল্প অনেকবার করেছি, তো উনি তখন বললো যে শুনো, একটা কথা আছে, আমি তো কাজ করছি, সব লিখছি, দেখো। আমি, হ্যাঁ লাকি ভাই খুব ভালো লাগছে লিখছেন, বাট আমি কিন্তু একটা, তোমাকে আমার একটা ইয়ে দিতে হবে, আমি কথা দিতে হবে, এটা কিন্তু মানা করতে পারবো না। আমি লাকি ভাই, আপনি বললেন মানা করবো কোথায়, মানা করা তো রাস্তা নাই, আপনি বলেন। বলে আমি অনেকদিন পরে ভাবলাম যে আমি আবার গান শুরু করবো, গানের সাথে সম্পৃক্ত হবো। মাঝখানে অনেকদিন উনি আসলে করেননি আর কি, পুরোনো গান নিয়ে ছিল। আমি করতে চাই, তবে একটাই শর্তে, আমি এবার সুর করব, গান করব, লিখবে তুমি। আমি তো, আচ্ছা, কথাটা শোনার পর তো আমার তো মাথা ঘুরে গেল আর কি, এত বছর গেল একসাথে, কখনো এটা কেন উনি বললো। আচ্ছা তো আমি লাকি ভাই, আমার অফিসের সামনে একটু মাটি আছে, অফিসের সামনে রাস্তার সাইডে থাকে না, আপনি ওইখানে একটা কোদাল দেন, আমি মাটি কাটতে পারবো, এই কাজ আমি করতে পারবো না, আপনি কিন্তু এটা বলেন না আমাকে। এই যে দ্বিধা বা শঙ্কা, এটা কেন বোধ করছিলেন? কোনটা? না দ্বিধা না, আমি তো ভাবিনি, কোন মাথায় তো আসে না আমি গান লিখবো। আচ্ছা। আমি একটা জিনিস জানি না, আমাকে যদি বলো গলফ খেলতে, আমি তো গলফ খেলতে পারবো না। কিন্তু স্যার জীবনে কখনো কবিতাও লেখা হয়নি? সেটা লিখেছি, মানে সাহসটা তো কোনো না কোনো জায়গা থেকে আসলে হ্যাঁ আসতে মনে হয় হবে। না, সেটা ছিল, কিন্তু গান পার্টিকুলারলি করবো এরকম ব্যাপার তো আসে না। লাকি এখানকার গান তার করবো কাছে, হ্যাঁ। লিখেছি, মানে আমার ইন্টারমিডিয়েটের সময়, ম্যাট্রিকের সময় আমি লিখতাম, রাত্রে বসে লিখতাম, কবিতা টবিতা লিখে আচ্ছা পরের দিন আবার দেখতাম, দেখে ছিঁড়ে ফেলতাম, রবীন্দ্রনাথ পুরো নকল করছি আর কি, যেটা হয় আমি কি লিখলাম, এটা পুরো তো এটা হয় না কিছু, এরকম আর কি ছিল। মানে তার মানে লিখার ইচ্ছা ছিল আর কি। যাই হোক, তো উনি বলে না, আমি কিন্তু এটা শুনবো না, তোমার এটা রাখতে হবে আমার কথা। একদিন গেল, পরের দিন আবার একই কথা বলছে। তো আমি ভাবলাম যে কি করে, মানা করি না, ঠিক আছে একটা কিছু লিখে দিই। আচ্ছা ঠিক আছে লাকি ভাই। তো আমি ওই যেহেতু কবিতা একটু বুঝতাম, কবিতা পড়তাম, গানে কি মুখ অন্তরা সঞ্চারী এগুলি নিয়ে তো শুনতাম, কিন্তু তো লেখা তো ব্যাকরণটা তো ওরকম ছিল না আর কি। তো আমি আমার যতটুকু আন্দাজ করে লিখা আর কি, এটা লিখে দিলাম, যে ভালোবেসে ভুল ছিল যত, এরকম একটা গান ধরে গেলাম, ছোট্ট একটা গান। আপনি নেন লাকি ভাই, নেন, দেখেন তো কি হয় করে। আমি আমার কাজে গেলাম, ফিরে এসে দেখি ওনার গান রেডি আর কি। আচ্ছা কে লিখেছে সেটা বড় কথা, এত সুন্দর সুর, আমি তো অবাক, এত সুন্দর সুর।
মানে মাত্র লেখার সঙ্গে 30 সঙ্গেই মিনিটে। মানে শুরু করা হয়ে উনি গেল। ওটার জন্য রেডি ছিলেন আর কি ব্যাপারটা। আমি জি, জি, দিলাম জি। করে আমি আমার অফিসে কিছু কাজেও তো অন্য রুমে গেলাম, ফিরে এসে যে বলে "এই আমার গান কিন্তু রেডি"। আচ্ছা শোনালো, কিন্তু শোনার পরে ওই মুহূর্তে আমার মনে হয় যে আমার লেখা, কিন্তু গানটা শুনছি ওনার, কি অদ্ভুত সুর, এটাই মনে হলো আর কি। আচ্ছা। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এরপরে তো উনি সুর করে নিজেও বললেন যে কি লেখা হয়েছে ইত্যাদি, তো কথা হলোই, বলে যে না তুমি পারবে, এবং আমরা কিন্তু শুরু করলাম, যাত্রা শুরু করলাম। বাহ বাহ। এই যেটা দিয়ে সেকেন্ড শুরু। গানটাই বোধহয় ছিল, যেটা হয়তো সম্ভবত অনেকেই শুনেছে, ওই জেমস গেয়েছিল লিখতে পারি না কোনো গান তুমি ছাড়া, ওইটা আমার সেকেন্ড গান ছিল। সে থেকে শুরু স্যার, একটা এই যে বলে প্রথম ফেললাম গানটা অনেক লেখা না, হলো, এটা ভালো তো লাগছে। সামিনা চৌধুরী কণ্ঠ দিয়েছিলেন মনে হয়, প্রথম যদি গানটা? প্রথম গানটা যদি ভুল না হ্যাঁ হয়। হ্যাঁ, প্রথম গানটা করে ওনার খুব ভালো লেগেছে, বলে গানটা কিন্তু আমি গাবো। তো তখন লাকি ভাই কারণেই লাকি ভাই ফোন করে নিয়ে আসছিল, লাকি ভাই খুব পছন্দ করতো সামিনা চৌধুরীকে। আচ্ছা তো সামিনা চৌধুরী এবং ওনার হাজবেন্ড আসছিল আমাদের অফিসে, বলে আমরা একসাথে সামনে অনেক গান করবো, উনি সুর করবে, উনি লিখবে, আমরা কাজ করবো। তো হ্যাঁ ঠিক আছে। তো সেই সূত্রে আসতো, তো গানটা শুনেছে সামিনাও, আমাকে প্রথমে লাকি ভাই বলে গানটা কিন্তু আমি গাবো। আচ্ছা সামিনা শুনে বলে মোর্শেদ ভাই, পরিচয় হয়েছে তখন, বলে এই গানটা কিন্তু আমি গাবো, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে গানটা। বাহ। আমি লাকি বললো, লাকি ভাই আপনার যে প্রিয় শিল্পী উনি গাবেন গানটা, বলছে। তুমি চুপ করে বলে আচ্ছা ঠিক আছে, ও গাবে আমিও গাবো। আচ্ছা, দুজনই গাবো। কিন্তু রেকর্ডিং যখন হলো তখন সামিনাই কণ্ঠ দিয়েছে। আচ্ছা বাট লাকি ভাই টিভিতে গানটা গিয়েছিল, কিন্তু আমার উচিত ছিল রেকর্ড করা নাই ওনার গলায়। স্যার, এটা তো আসলে আপনার যেহেতু প্রথম গান ভালোবেসে ভুল ছিল যত, জি। প্রথম গানের সাথে বা প্রথম সৃষ্টির সাথে আসলে অন্যরকম একটা ভালোবাসা থাকে, যেটা আপনারও আছে। আমরা কি 2-4 লাইন শুনবো? আপনি যদি কবিতা আকারেই আমাদেরকে বলেন, ও এটা কথাগুলো কি মনে আছে? মনে থাকার কথা, আমি চেষ্টা করে জি, দেখি। অবশ্যই, অবশ্যই। ছিল ছোট বই তো, ভালোবেসে ভুল ছিল যত, তোমাকে ততখানি ভুলে যাওয়া হলো না আমার। একটা মুখটা, তারপরে দুঃখের পথে পথে ভেবেছি ভুলবো তোমাকে, ভেবেছি পথের মাঝে এই ব্যথা স্মৃতির দিন হারিয়ে যাবে। বাহ বাহ, দারুণ এই দারুণ। আর মুখটা ছিল, অন্তরটা ছিল বোধহয়, তবু ভরসার এই মেঘ ভাঙা রাতে যোচনায় বেদনায় ভেসেছে এমন, তোমাকে ভালোবেসে তোমাকে ভুলে যাওয়া হলো না আমার। এরপরে সেকেন্ড অন্তরা। এই ভালোবাসার কথা কত গভীর করে লিখেছেন স্যার, তাই না? নিশ্চয়ই। এবং স্যারের বেশিরভাগ গানেই আরেকটা জিনিস লক্ষ্য করা হয়, সেটা জি। হচ্ছে একটু বিরহ বারবার আসে। হ্যাঁ, প্রথম গান হচ্ছে ভালোবেসে ভুল ছিল যত, এবং প্রথম অ্যালবাম হচ্ছে বিতৃষ্ণা জীবন আমার। এই যে বিতৃষ্ণা জীবন আমার, এখানে খুব সম্ভবত 12টি গান ছিল, এবং এখানকার গানগুলোতেও আপনার একটা অনন্য প্রতিভা স্বাক্ষর আপনি রেখেছেন। একটু গানের গল্পগুলো শুনবো। আমি অনেক ব্যাপারই ভাগ্যবান, তার মধ্যে এটা একটাই আর কি, যে গানের ব্যাপারে আমার খুব দৌড়াদৌড়ি করতে হয়নি আর কি। আচ্ছা পরিচিতি পাওয়ার জন্য খুব কষ্ট করতে হয়নি, লাকি আখানদের কারণেই বোধহয়। ওনার সুরে আমার প্রথম লেখা গান, যদিও ভালোবেসে ভুল ছিল যত গানটা বিতৃষ্ণা অ্যালবামে আসেনি আর কি, আচ্ছা বাট বাকি যে 12টা গান হয়েছে করে অ্যালবামটা আসছে, তো ওইটা কিন্তু বাজারে বেশ আলোচনা হয়েছে। তো সেই আমি প্রথম ইয়েতেই আমার পরিচিতি আসছে আর কি। একদম, একদম। বিতৃষ্ণা জীবনে জেমস গেছে লিখতে পারি না কোনো গান তুমি ছাড়া, এটা তো একটা কালজয়ী গান। ভালোবেসে চলে যেও না গানটা ছিল, আই বাচুর ওনার ছিল, আচ্ছা কি করে বললে তুমি, তারপরে বিতৃষ্ণা শিরোনামের গানটা। দেখ, সবার গানই তো ছিল, তো হাসানের গান ছিল, আর কুমার বিশ্বজিৎ, সামিনা, তপন চৌধুরী। আচ্ছা তো এইগুলি বাজারে যতটুকু বুঝেছি আর কি বেশ আলোচনা হয়েছে আর কি। আচ্ছা। মানে আমার আর কষ্ট করতে হয়নি আর কি। স্যার, সে সময়টা ক্যাসেট প্লেয়ারের সময় ছিল নাকি সিডির সময় ছিল? ক্যাসেট প্লেয়ার। ক্যাসেট ক্যাসেট প্লেয়ার। প্লেয়ার। সেই ক্যাসেট সময় তো প্লেয়ার আসলে সবাই নব্বই ক্যাসেট দশকে প্লেয়ার তো। বাজিয়ে গান শোনা, এটা তারপরে অন্যরকম CD একটা আসছে। ব্যাপার ছিল। জি। তখন ক্যাসেটের যুগ ছিল। আচ্ছা স্যার, আচ্ছা। আপনি তো আধুনিক একই সঙ্গে এই যে ব্যান্ড দুটোতেই আপনি লিখতেন, ব্যান্ড সঙ্গীত আর কি, মানে কখনো কি আলাদা কিছু মনে হতো, মানে ভালো লাগাটা কি এক জায়গায় তৈরি হতো, নাকি আসলে ওভারঅল লিখতে ভালোই লাগতো সব সব না, ক্ষেত্রে? আমার আসলে সব রকম এরিয়াতে কাজ করতে ভালো লাগে, বা সবই দেখতে ইচ্ছা করে, আমার তাই জি। মনে হচ্ছে। কোনো অসুবিধা হয়নি। জি। আমি বেসিক্যালি আমি খুবই কম জানি, সুর সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম, আমি বলবো আর কি। হ্যাঁ, কিন্তু যদি বলেন, অনেক সময় হয় না, আপনি একটা ইনস্ট্রুমেন্ট শুনতেন, সেতার শুনছেন, আপনি সেতারের হয়তো
অনেক ব্যাকরণ জানেন না, জি। বা কোন ইনস্ট্রুমেন্টে অনেক ব্যাকরণ জানেন কিন্তু আপনার ভালো লাগছে, সেভাবে আমি ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল সুরের উপর ভীষণ দুর্বল বরাবরই, এখনো আর কি আমি বলবো। বাট যদি এটা বলে আমার জ্ঞান খুব কম বা দুর্বলতা অনেক বেশি। আচ্ছা আচ্ছা কিন্তু আমাকে যদি বলা হয় যে এটা ব্যান্ডের গান করতে, আমি আনন্দের সাথে করার চেষ্টা করবো। এই বাহ, চমৎকার। করেছিও। স্যার সেই 90-এর দশকের গান না, মানে জি। তখন তো আসলে একটা বলা যায় যে সোনালী সময়, মানে সোনালী সময়ের সেই সোনালী মুহূর্তের গান। এই সময় অনেক ভালো ভালো গান হচ্ছে। এই সময়ের গানের মধ্যে যদি কোনো পার্থক্য বা ভালো লাগা নিয়েও যদি একটু জানতে চাই আপনার। বলছি সময়ের গান কার এখনকার জি সময়ের গান, জি জি। এটা অনেকে বলে থাকেন যে আমাদের আগের গানগুলি ভালো ছিল, আগের গানগুলো আবেদন ছিল। আমি কিন্তু এটা একেবারেই মনে করি না। আচ্ছা আচ্ছা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন বেল বটম পড়তাম, এরকম পা ছড়ানো আমরা পড়তাম, প্যান্ট, জি তখন সেটাই ফ্যাশন ছিল। আজকে কিন্তু আমরা ভিন্নভাবে পোশাক দিয়ে করি। তো গানের মানুষের জীবনযাত্রা, জীবনের চলন আচরণ তো সময়ের সাথে বদলেছে, আমাদের টেস্টও বদলেছে। কিন্তু আমি বলবো যে এখনো খুব ভালো গান হয়। এখন যেটা হচ্ছে যে আপনি আগে আমরা নাটক দেখতাম, হুমায়ুন আহমেদের বাছাই করা একটা সপ্তাহে একটা নাটক, তো ওটার জন্য তাকে থাকতাম। জি জি এখন একটা না হয়তো সপ্তাহে 70টা নাটক হচ্ছে, তা আমি বলতে পারবো না যে কোন নাটকটা ভালো। কিন্তু যদি বলেন যে আগের নাটকের কোয়ালিটি ভালো ছিল আর এখন ভালো না, মোটেও না। আমি বলি এখন আরো বেটার হয়েছে আমি বলবো। জি। একইভাবে গানও এখন যে পরিমাণ গান বের হচ্ছে, আপনার ভেরি ডিফিকাল্ট টু ফিগার আউট যে কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, বাট ভালো গান হচ্ছে। দারুণ দারুণ এটা চমৎকার আমার বলেছেন। ব্যক্তিগত মত। অবশ্যই স্যার, আপনার মতামতই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি আমাদের আজকের না, আমার সেই আমার বিশেষ মতামত মানুষ। নাও ঠিক হতে পারে, বাট আমি যেটা ফিল করলাম সেটাই বললাম আর কি। একদম স্যার, আপনার মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এত বিনয়ী মানুষ এবং পড়াশোনায় ছোটবেলা থেকে ভালো ছিলেন, একই সাথে আপনি গান লিখেছেন এবং সেই গানগুলো একটা সময়ের প্রতিনিধিত্ব করেছে। তো এত সফল একটা জায়গায় থেকেও আপনি একটু অন্তর্মুখী স্বভাবের, নিজেকে একটু গুটিয়ে রাখেন, এটি কেন? এটা হয়তো আমার এক ধরনের অপারগতা বলবো। আমি ছোটবেলায় ধরুন আমি স্কুলে ভালো ছাত্র ছিলাম, তো বলতে গেলে ব্যাক বেঞ্চার ছিলাম, সবসময় পেছনেই বসতে পছন্দ করতাম আর কি। হ্যাঁ, তো সেটার এটা অভ্যেসটা তো এখনো রয়ে গেছে। আম কমফোর্টেবল, মানে অসুবিধা নেই। আচ্ছা সামনের সারিতে বসতে হবে, সবার আগে কথা বলতে হবে, আমার কখনোই মনে হয়নি আর কি। এটা আমি এনজয় করি, এটা অসুবিধা নেই। এবং আমরাও আসলে আপনার এই যে মনস্তাত্ত্বিক জায়গাটা ভীষণ উপভোগ করছি, তাই না সাকি? নিশ্চয়ই খুব নিশ্চয়ই। ভালো লাগছে যে আমি পড়াশোনায় ভালো কিন্তু আমি ব্যাক বেঞ্চে বসবো, হ্যাঁ, মানে নিজের কাজটা ঠিকঠাক রেখে নিজে সরে যাওয়া সেটাই, টাইপের মানুষ। কাজটাই তো মূল কথা আর কি। স্যার একটু আমরা যেহেতু এই সময়ের গান নিয়ে কথা বলছিলাম, এই সময়ের নতুন যারা আছে শিল্পী যদি বলি, তাদেরকে নিয়ে কাজ করার আগ্রহটা আপনার কেমন আছে, কতটা আছে যদি জানতে চাই। আচ্ছা, এটা 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 আমি বলতে চাই আসলে, জি, আপনারা জি, যদি না প্রশ্ন করতেন আমি এটা জি, বলতাম জি। আর কি। আমি যখন শুরু করলাম বিতৃষ্ণা জীবন, আমার একদম বাংলাদেশ সবচেয়ে উপরের সব যারা আছেন তাদের নিয়ে শুরু করলাম। তারপরের অ্যালবামটাই ছিল আনন্দ চোখ নামে একটা অ্যালবাম, একটা ডুয়েট অ্যালবাম, লাকি আকাদ এবং সামিনা চৌধুরীর অ্যালবাম করলাম। এরপরে সামিনার মাধ্যমে আমার ফামিদা নবীর সাথে পরিচয় হয় আর কি। ঠিক আছে, তারপরে আমি ফামিদা নবীর কাজ প্রচুর অনেকগুলি গান লিখেছি ওনার জন্য আর কি। প্রথম থেকে উনি আবার ফিরে আসছিলেন তখন উনি গানে, তারপর তো এখন চলছে আছেন সবচেয়ে জি। বোধহয় আলোচিত জি। শিল্পী। তো তখন এই দুটো অ্যালবামের পরে আমি কিন্তু সব ইয়াং, আমার কেন যেন মনে হয় না, আমার সবসময় মনে এখনো মনে হয় যে কোনো অর্থে, রাজনীতির অর্থ যদি বলেন, মানে ইয়াংরাই ভবিষ্যৎ আমার কাছে সবসময় মনে হয়। আমি ইয়াংদের পছন্দ করি, ইয়াংদের ফলো করার চেষ্টা করি, এমন না যে পছন্দ করি তা না। তো তখনই আমাদের ধানমন্ডি অফিসে, আমার ধানমন্ডি যেখানে অফিস ছিল সেখানে রাত 8টার পরে কিন্তু আর পোশাক শিল্প ছিল না, তখন ছিল গানের আড্ডা আর কি। জি। তো এখানে সব ইয়াং ইয়ার আসতো, আস্তে আস্তে লাকি ভাই যেহেতু আসতো, সামিনা চৌধুরী, ফামিদা ওনারা আসতো, তো সেখানে একটা গানের পরিবার আসতো আর কি। সব ইয়াং ছেলে মেয়েরা আসতো, সঙ্গীত প্রেমীরা। হ্যাঁ। তো পরে আবিষ্কার করলাম এদের মধ্যে সুরের প্রতিভা আছে, লেখার প্রতিভা আছে, মিউজিকের প্রতিভা আছে।
তো আমি খুবই আনন্দ পেতাম ইয়াংদের সাথে কাজ করে। আমি 20-25 বছর আগের কথা বলছি, জি হ্যাঁ। স্যার। আজকে তারা অনেক বড় বড় শিল্পী, প্রতিষ্ঠিত জি। মিউজিশিয়ান, জি। বাট এখনো যারা করছে ইয়াং, আমি কিন্তু এখনো তাদের সাথে কাজ করতে পছন্দ করি এবং আমি খুব এনজয় করি, আমি বলবো। এবং এই তো একসাথে ইয়াং এবং প্রতিষ্ঠিত সবার সাথে কাজ করি। এই ধরেন এই গত আজকে আমার একটা ইয়ে আছে, জি। গান জানালা নামে একটা মিউজিক চ্যানেল জি। আছে আমার। আচ্ছা। আমার না, আমরা দুজনে, আমি আর ডক্টর সাইদা শম্পা আছেন, উনি আমেরিকার ডক্টর স্পেশালিস্ট, উনি গানও গান শিল্পী, ছোটবেলা থেকে গান গান। তো সেখান থেকে আজকে একটা গান রিলিজ হবে, সেটাও নতুন শিল্পী বলবো, সেটা হচ্ছে সাইদা শম্পা এবং বিজয় মামুন, দুজনের টুয়েট আজকে বেরোচ্ছে। গত এক সপ্তাহে 7-8 দিনে ফাহমিদা নবীর 4টা গান হয়েছে। আচ্ছা। আমরা গান রেকর্ড করেছি, শুটিং হয়ে গেছে, হয়তো সামনে বের হবে। তো আছে, মানে সব মিলিয়ে আছি, বাট আমার কিন্তু ইয়াংদের সাথে কাজ করতে খুব পছন্দ হয় এবং ওদের ধারাগুলি, ওদের চলনগুলি, যারা সুর করে আছে অনেকে, আমি নাম আর বলছি না, অনেকের সাথে আমি কাজ করি, আচ্ছা। মোস্টলি ইয়াংদের সাথে আর কি। তো সেখানে আমার ভালো লাগে ওদের ধরনটা, ওদের টেস্টটা, ওরা যে ধরেন সনাতনী রুল ব্রেক করে শুরু করে, রুল ব্রেক করে গান করে, আমি এগুলো একটু মজা পাই আর কি। আমার এই এই মানসিকতার কারণে একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে যে আমি লাকি আখন্দের পরে আমি কখনো কারো কাছে যাইনি আর কি। আমি তো যেহেতু গান করি, আমাকে চিনেন সবাই, নাম করা, আমি নাম বলছেন, তখনকার নাম করা সব শুরু, অনেকে আছেন না, আমি কখনো কারো কাছে যাইনি। তো সিনিয়র কারো এরপরে আমার কারো সুরে গান করা হয়নি। আমি যে আলাউদ্দিন আলী সাহেবের কথা বলি, আলম খানের কথা বলি, সেই তো অনেকে ছিল, আমি ইচ্ছা করলেই পারতাম আর কি, আমি কখনো কারো কাছে যাইনি। আচ্ছা, বরং ইয়াং যারা আসছে আমার অফিসে আসছে, তাদের নিয়ে কাজ করেছেন। স্যার, সেই জায়গা থেকে একটু জানি, এবং গান জানালা নিয়ে যেহেতু কথা আসলো, গান জানালা আপনার সেই প্ল্যাটফর্ম, এটার তৈরির পেছনেও তো নিশ্চয়ই মানে কোনো গল্প আছে। গল্প তো আছে, মানে হয় না যে গানটাও তো একটা পরিবার কেন্দ্রিক, মানে এখানে তো আমি একলা লিখলে না, কেউ সুর করছে, কেউ লিখছে, কেউ রিদম করছে, কেউ মিউজিকটা করছে। তো সেখানে ওই তখন থেকেই আমাদের একটা ফ্যামিলি গড়ে উঠছিল, সেখানে ফাহমিদা নবীও ছিল, আরো অনেকে ছিল। তখন আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের গান আমরাই বের করব। তখন ন্যাপিন মিউজিক নামে একটা আমরা করেছিলাম, প্রযোজনা সংস্থার কি, সেটা করেছি এবং চলেছে। কিছুদিন পরে হয় কি যে ইয়াংরা তো সিনিয়র হয়েছে, তারা তাদের বিভিন্ন পেশায় ঢুকেছে, সে গানের হোক আর অন্য কিছুর হোক, তারপরে বিয়ে শাদী করেছে ইত্যাদি, অনেক ব্যাপ্তি ঘটেছে। তো তখন এটাকে আমি আর করতে পারিনি, কিন্তু মাথায় এটা ছিল। পরবর্তীতে আমি এই ধরুন এই রিসেন্ট ইয়ার্সে, ধরুন গত 4-5 বছরে ওই আমার শিল্পী সাইদা শম্পার সাথে পরিচয় হয়েছে। সাইদা শম্পা উনি অ্যাকচুয়ালি চায়নায় লেখাপড়া করেছেন, স্কলারশিপে মেডিসিনে পড়েছে, তারপরে এখন আমেরিকা শক্ত ডাক্তার আর কি। গান বরাবরই লাকি এখন সেই সময় আমার সাথে পরিচয় করে দিয়েছিল, সেই 20-25 বছর আগে। উনি ঢাকায় আসছিল, তো বলে বাসু, আমি ওনার গান শুনেছি, তুমি ওনার গান করো, কতগুলি চাইনিজ গানের অনুবাদ করতে বলেছিল, করেছিলাম। তো সেই সূত্রে আবার এই পরে সাইদা শম্পার সাথে দেখা হয়েছে, ওনার কিছু গান আবার শুরু করলাম, যেহেতু ইয়াংদের সাথে আমি কাজ করি। আলোচনা প্রেক্ষিতে তখন আমি ওই ন্যাচারালি শুনেছি যে আমি ন্যাপিন করেছি এবং একটা গান, তখন অ্যাকচুয়ালি ওনারও প্রচুর উৎসাহ ছিল, জোর ছিল যেন করেন, এবং আমি আছি, করব। তো এটা হয় না যে একলা তো কোনো কিছু করা যায় না। তো আমি বলবো যে ন্যাপিনেরই একটা সংস্করণ হচ্ছে এই গান জানালা, আমরা করছি আর কি দুজন, এখন ভালোভাবে চলছে আর কি। নতুন গান এবং আগামীর গানগুলোর জন্য আগাম শুভেচ্ছা আমরা দিয়ে রাখছি রাঙা সকালের পক্ষ থেকে। এবং একই সাথে আপনার কাছে জানতে চাইবো স্যার, সেই একদম ক্যাসেটের যুগের মানুষ আপনি, সেই সময় থেকে শুরু করেছেন, নিজের প্রতিভাকে আসলে ছড়িয়ে দিয়েছেন। একটা সময় দেখা গেছে গানের সাথে মিউজিক ভিডিও করার একটা প্রবণতা দারুণভাবে ছিল, সেখান থেকে আমরা আসলে অনেক ভালো মিউজিক ভিডিও পেয়েছি। বর্তমান সময়ে আসলে দেখা যাচ্ছে যে সব গানে মিউজিক ভিডিও হচ্ছে না, বা ভালো গান হলে সেটার সাথে মিউজিক ভিডিও আসলে কতখানি দরকার বলে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি মনে করেন? আমি তো অবশ্যই বিশেষজ্ঞ না, বাট আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অ্যাকচুয়ালি
কোনটার জন্য কোনটা মানায় সেটা কিন্তু দেখার বিষয় আছে। কিছু কিছু গান আছে আমি দেখেছি আর কি, হয়তো আমার খুব ভালো গান, কিন্তু আমি ভিডিওটা আমার কন্ট্রোলে ছিল না, অন্য জায়গায় হয়েছে। এই গানটা হচ্ছে একলা বসে আধো আলো আঁধারিতে গাওয়ার, ওইখানে একদম কক্সবাজার যে ফাটিয়ে ফাটিয়ে কিনা বলে ভিডিও করেছে, এটা ভালো লাগে নাই। তো এখানে আমার মনে হয় গানের বিষয়বস্তুটা বোঝা দরকার, তারপরে ভিডিও করলে ঠিক আছে। হ্যাঁ, ভিডিও তো দরকার, এখন গান দেখারও বিষয়। হ্যাঁ, বাট আমরা তো শুনে আসছি ছোটবেলা থেকে, গান শুনেই বড় হয়েছি, দেখে বড় হইনি। বাট এখন দেখেও বড় হওয়ার দেখারও সময় আসছে আর কি, ঠিক আছে। এটা বাট বুঝে ভিডিওটা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা স্যার, আপনার কাছ থেকে এতক্ষণ যত কথাই আমি বা সাকি শুনছিলাম, আমরা প্রতিটি পদে পদেই কিন্তু দেখছিলাম আপনার আধুনিক মানসিকতা, সঙ্গীত নিয়ে আধুনিক চিন্তা, সবকিছু আসলে মুগ্ধ করছিল দর্শকদেরকেও আমাদেরকেও। আপনি আপনার আগের রেকর্ড ব্রেক করে আপনি তৈরি করলেন ছু মন্তর ছু। এটার গল্প একটু শুনি। ছু মন্তর ছু ওই বলছিল, মানে এটা এই প্রশ্ন আমাকে অনেকে করেছে যে আমি নাকি বিরহের গান। জি জি, যেটা আমিও একবার ব্রেকের আগে একটু জানতে চেয়েছিলাম স্যার। আমি সেটা থেকে আসি। আমি যখন বিতৃষ্ণা করি তখন ওই রেগুলার আসতো সামিনা চৌধুরী, হাজবেন্ড ছিল এজাজ খান স্বপন, আমরা একসাথে কাজ করতাম পরে এই প্রজেক্টটা নিয়ে আর কি। তো গান শুনছে, তো ওই সময় তপন চৌধুরী একটা গান গিয়েছিল কোনোদিন, ওই অ্যালবামই ছিল আর কি, বিরহের গান অবশ্যই আর কি। তো সামিনা বলেছে, মোর্শেদ ভাই বলুন তো আপনার কি কোথায় কোথায় আপনার জীবনে দুর্ঘটনা ঘটেছে, এই গান দুঃখের গান ছাড়া আপনি লেখেন না, বলেন কে কোথায় কি, আপনি নাম বলেন। হয় না যেটা সম্পর্কের কারণে। তো আমি কি উত্তর দিয়েছি মনে নাই, বাট এর মানে আসলে মানে কোন দুঃখের ঘটনার জন্য আমি কেনা বলে গান লিখি তা না, একেবারেই না। এটা হয়তোবা বিরহ আমাকে আকর্ষণ করে না, সবাই কিন্তু বিরহের গান শুনতেই পছন্দ করে, ওটাই মনে রাখি। মানুষের ভেতরে মানে আনন্দ জমা থাকে, অজানা বিরহ, অজানা আনন্দ জমা থাকে, অজানা বিরহ জমা থাকে। বিরহের একটা ক্ষুধা আছে, কিন্তু মানুষ বিরহ বা দুঃখটাকে পুষে রাখতেও ভালোবাসে, ক্ষুধা আছে, এটাই সত্য আসলে। তো আচ্ছা, তো যেটা বলছেন কি যেন ছুমন্তর, তো আমি সবাই আমাকে একটা ঘরানার ইয়েতে স্টাইলে লিখি বা লিখে, বা আমি একটু সাবধান থাকি রুচির ব্যাপারেও, যে গানটা। তো এই ইন দ্য রিসেন্ট ইয়ার্স তো যেটা হচ্ছে যে অনেকের সাথে কথা হয়, এর মধ্যে যে শিল্পী সাইদা শম্পা, সব কেনা বলতে আমি আর দুঃখের গান গাবো না, গান গাবো আর একটু হোক, ভাইরাল টাইপের গান হোক, আনন্দ, এই কাজ আমার দ্বারা হবে না, ঠিক আছে, একটু আনন্দের গান করতে পারি। তো তখন কি করি করতে করতে হয় না, যেটা চলে আসছে আর কি, যে লেখাটা হয়ে গেছে, লেখা হয়ে তার মহা বিপদে, যেমন এই গানটা যদি হয় আমি দিলাম, তারপরে গানটা সুর হয়ে গেল আর কি। হ্যাঁ, আচ্ছা। তো সুর হওয়ার পরে আমি তো বিপদ হলো যে আসলে এই গানটা কি দেওয়া উচিত কি না বুঝতে পারছি না, কারণ আমাকে বলে ফেলতে পারে কেউ, কিন্তু মোর্শেদ ভাই এই গান আপনি লিখছেন, এটা কিন্তু সম্ভাবনা অনেক বেশি আর কি। আচ্ছা, অনেক কিছু চিন্তা করে বললাম যাক না চলুন, মানে গানের কথার মধ্যে ইনিশিয়ালি মনে হয় ছু মন্তর ছু, কিন্তু গানের বাকি কথাগুলোর মধ্যে ওইটা নাই, মনে ভালো কথাও আছে আর কি। তো সাহস করে দিয়ে ফেললাম, এরকম আর কি। স্যার সুর করলেন কে ছুমন্তর ছু গানটি? এটা করেছে বোধহয় বিজয় মামুন। আচ্ছা আচ্ছা। আর গাইলেন কে স্যার? গাইলেন সাইদা শম্পা। আচ্ছা, সাইদা শম্পা, আপনি যেমনটা তো বলছিলেন। উনি তো আমেরিকা থাকে, ডাক্তার, আমার পার্টনার এই গান জানালার, আর রেগুলার আমাদের গান জানালার গান আমার লেখা গান। তো যেটা হচ্ছে যে গানটা কতখানি ভালো না, এটা বোধহয় মানে ওই যে এসব গানের একটা আবেদন আছে, আমেরিকা তো শুনি তো রেগুলার প্রোগ্রাম করে, উনি প্রোগ্রাম করে থাকে আর কি। একটা রিকোয়েস্ট থাকে ছুমন্তর গান গাবেন। এটা কি প্রেমের গান ছিল স্যার? প্রেমের আবদার, যে আমাকে ভালোবেসে না বেসে পারবে না, এটারই মূল ব্যাপার। স্যার একটু জানতে চাই, নতুন প্রজন্মের গীতিকার যারা রয়েছেন, যারা নতুন এসছেন, গান লিখছেন, তাদের নিয়ে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে। আসলে আমি কিন্তু আমার মতো করে বলবো, পরামর্শ আমার নাই। আসলে হুট করে আপনি দেখবেন, আমি বাংলা সাহিত্যে ডক্টরেট করেছে
অনেক রিসার্চ করেছে, কিন্তু লিখতে গেলে কিন্তু আসতে হয় আর কি, ওই জ্ঞান দিয়ে হয় না, বেসিক জ্ঞান তো থাকতেই হয়। তো যারা গান লিখছে তাদের মাথায় আসে আর কি, মাথায় ওই ভূত চাপে আর কি। এবং এটা একেবারে প্রত্যেকেই তো একটা আলাদা পৃথিবী, তো তো যারা গান লিখে তাদের পৃথিবী তো সেভাবেই তারা নিজেদের মতো গান লিখে। তো এখন আমি যেহেতু টিচার না, গান লেখার টিচার না, আমি এটা বলবো না, বাট আমি বলবো যে এখানে এখনকার জেনারেশন অনেকে অনেক ভালো গান লিখে, অনেক ভালো গান লিখে, আমি এটা বলবো অন্তত। তাদের গানগুলি মানুষ শোনে কিনা আমি জানি না, ভালো গান লিখতে জানে। আর অনেকে হয়তো বা সাধারণ মানের হতে পারে, এটা সবসময় ছিল, এটাই বলবো। মানে আমার উপদেশ কিছু নেই। না, একদম, এবং একদম। যেটি আপনি বলছিলেন যে আসতে হবে, জোর করে আসলে গান লেখা যায় না। না না, কোনো জোর করে আসলে কোনো সৃষ্টি হয় না। ক্রিয়েশনই আপনি জি, জোর করে হবে না। আপনি ধরেন খুব ভালো গান হ্যাঁ, হয়তো ভালো গানও গান, আমি জানি না, এটা কিন্তু আপনার গলা তো দিতে হবে, ঈশ্বর বিধাতা আল্লাহ তো জি, গলা দিতে হবে, জি। তা না হলে তো আপনি ধরেন, আমি নিজেকে সবসময় বলি পৃথিবীতে 3টা বাজে গলা থাকলে আমার একটা বাজে গলা, আমার স্থান 1, 2, 3 কোথায় তা জানি না, আমার আমরা সেটা বুঝতে এতই পারছি খারাপ, না, সুর স্যার। নাই আমার গলায়, আমি তো কিছু করার নাই। তো এরকমই তো সৃষ্টি বা ক্রিয়েশনে যারা আছে সামাও উপর থেকে আসতে হয়। একদম একদম স্যার, আপনি নতুনদেরকে যেভাবে সাধুবাদ জানাচ্ছেন আসলে এটাও একটা বড় মানসিকতা। স্যার, আমরা একটু ছোট্ট করে জানতে চাই একটু পরিবারটা নিয়ে, কে কে আছেন এখন? ওই তো আমার পরিবার তো আমার বাবা মারা গেছেন, জি। আর মা ছিল আমার সাথে, বরাবরই ছিলেন, আমি বরাবরই বাবা আমার সাথে ছিল। আর আমার ধরেন সংসার আছে, আমার আমরা হাজবেন্ড ওয়াইফ এন্ড ফ্যামিলিজ আছি। জি, জি। স্যার, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা একই সঙ্গে, এবং অনেক ধন্যবাদ জানাতে চাই স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আমার, থ্যাংক ইউ সো মাচ।